আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমন্ত্রণ আমাদের ইউটিউব চ্যানেল জেড টিভিতে। দর্শকদের বাংলাদেশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে কথা বলে থাকি। এবং আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের অস্থিরতা, আর এই অস্থিরতার পিছনে কারা? রাজধানী সহ সারা দেশে স্বৈরাচারের দোসররা যে অস্থিরতা তৈরি করেছে সে বিষয়কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশের সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টিতে ফাঁদে ষড়যন্ত্রকারী ভারত এবং পতিত সরকারের দোসররা যে ইন্ধন দিচ্ছে বলে মনে করছে বিশ্লেষকেরা। আভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত নাক গলানো শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। অন্তর্বর্তী সরকার কি আসলেই কঠোর হওয়া উচিত, এই ইস্যু নিয়ে আজকে আমাদের এখানে কথা বলবেন আমাদের সম্মানিত জিল্লুর রহমান জিল্লু। উনি সাবেক 3বার সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপি, সাবেক আহ্বায়ক, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপক কমিটি, যুক্তরাষ্ট্র বিএনপি, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমাদের সাথে আরো আছেন জনাব সৌরভ এইচ খান, নিউ ইংল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা, সিনিয়র সহসভাপতি, বস্টন ওয়ান রিয়েলিটি অ্যান্ড ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি। এবং উনার আরো একটি পরিচয় রয়েছে, উনি হচ্ছে আমাদের জেড টিভির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন মাহবুব রহমান। তিনি বস্টন ফাইন্যান্সে পড়াশোনা করেছেন এবং উনি আমাদের বস্টনের বিনিয়োগের জন্য বিখ্যাত স্টেট স্ট্রিটে উনি কর্মরত রয়েছেন লাস্ট 18 ইয়ার্স। মাহবুব ভাইকে স্বাগতম। জি, জি, আসসালামু আলাইকুম ফারদিন। প্লেজার টু বি হিয়ার। আর সম্মানিত সব গেস্টদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন জনাব অ্যাটর্নি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। ওয়াহিদুল ইসলাম উনি হার্ভার্ড ল স্কুল থেকে এলএলএম মাস্টার্স করেছেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে। মাহমুদুল ইসলাম ওয়াহিদ নামেই বেশি পরিচিত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস টেক্সাসে অবস্থিত একজন দক্ষ অ্যাটর্নি। কাতারের ইনভেস্টমেন্ট অথরিটি, যেটাকে আমরা কিউই নামে পরিচিত, উনি ওখানে পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। এছাড়াও জিল মানি কর্পোরেশনে উনি কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন। আমরা এই মুহূর্তে মাহবুবুর রহমানকে পরবর্তী প্রশ্নের জন্য, আলোচনার জন্য আমন্ত্রণ করছি। তো তার আগে আমি একটু বলতে চাই, অ্যাটর্নি ওয়াহিদুল ইসলামের কথা অনুসারে যেভাবে আমরা জায়নিস্টদেরকে দেখেছি প্যালেস্টাইন ভূমি, তারা আহ, অতিরিক্ত মূল্য দিয়ে প্যালেস্টাইনের বিভিন্ন জায়গা তারা অতিরিক্ত মূল্য দিয়ে জমিগুলো কিনে নিয়ে এবং পরবর্তীতে প্যালেস্টাইনদেরকে ওখান থেকে তাদের নিজেদের ভূমির অধিকার থেকে বঞ্চিত করেছে। একইভাবে কিন্তু আমরা বিভিন্ন তথ্যে দেখছি যে ইসকোনো কিন্তু চট্টগ্রামের বিভিন্ন বর্ডারের সংলগ্ন জমিগুলো অতিরিক্ত মূল্য দিয়ে কোনো কোনো সময় শুনতেছি বিদেশি বা প্রতিবেশী বিভিন্ন দেশের কাছ থেকে অর্থ নিয়ে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের বর্ডার এরিয়া এবং রংপুরের বর্ডার এরিয়াগুলোকে নেওয়া, এবং একই সাথে আমরা বিভিন্ন ভারতীয় গণমাধ্যমকে বলতে শুনছি যে রংপুর এবং ওই অংশটা, নীলফামারী অংশটা নিয়ে তারা একটা হিন্দুস্তান গঠন করবে। আবার কোনো গণমাধ্যমকে বলতে শুনছি যে চট্টগ্রামকে তারা সে অংশটা তারা নিয়ে একটি সমুদ্র বন্দর দিয়ে তাদের সেভেন সিস্টারের যাতে ল্যান্ডলক না থাকে সেই ব্যবস্থা করবে। জনাব মাহবুবুর রহমান, আপনি কি মনে করেন এমন আমাদের অ্যাটর্নি ওয়াহিদুল ইসলাম বললেন যেভাবে জায়নিস্টরা তাদেরকে ট্রেন্ড আপ করে বাংলাদেশে পাঠিয়েছে, এবং জায়নিস্টদের ইতিহাস যদি আমরা দেখি তারা যেভাবে প্যালেস্টাইনদের জমি নিয়েছে, একইভাবে ইসকন চট্টগ্রাম এবং রংপুরে তারা জমি কিনছে, এবং বাংলাদেশের আইনে ওনারা হচ্ছেন যেভাবে রেজিস্টার হয়েছে তারা হচ্ছে এনজিও। এনজিওর ধর্মভিত্তিক কোনো কর্মকাণ্ডের অনুমতি কিন্তু বাংলাদেশের আইন সংবিধান কোনোটা একটা এনজিওকে কিন্তু দেয় না। তো যেহেতু তাদের যে অবকাঠামো যেটি যেটি যেহেতু সংবিধান এবং আইন বিরোধী বাংলাদেশের, যে আপনি একটি এনজিও হিসেবে কোনো ধর্মভিত্তিক কর্মকাণ্ড করতে পারবেন না। আবার একইভাবে তাদের ইতিহাস, তারা আমেরিকাতে যখন থেকে রেজিস্টার্ড এবং যাদের দ্বারা ট্রেন্ড আপ, সেখানে তাদের যে হিস্ট্রি আমরা দেখি এবং তাদের বর্তমান বাংলাদেশের যে কর্মকাণ্ড, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন বিচার বিভাগ হতে শুরু করে, সেখানে সর্বত্র তাদের লোককে বিভিন্ন পুশিং এর মাধ্যমে এবং একটি পর্যায়ে যে আমার কি কি করবে, পুলিশ তো আমার লোক, আইনের বিচারক তো আমার লোক, যাকে মন চাইলো বের করে নিয়ে জবাই করে হত্যা করলাম, এরকম একটি জঙ্গি মনোভাব। আবার একইভাবে জায়নিস্টদের মতো জমি কিনে বা জমি দখল করে অন্য একটি দেশের সাথে বর্ডার করে দেশকে ভাগ
করার একটি ষড়যন্ত্র, বাংলাদেশের পতাকাকে অবমাননা করে তাদের গেরুয়া রঙের পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখে বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের সার্বভৌমকে অবমাননা করার কর্মকাণ্ডের যে আহ, আম, মানে দুঃসাহস এই সংগঠনটি দেখিয়েছে, তারপরেও কি বাংলাদেশে তাদের আর কোনো আহ, কার্যক্রম করার অনুমতি থাকতে পারে কিনা, নাকি ইসকনের দ্রুত অন্যান্য সিঙ্গাপুর সহ অন্যান্য দেশ যেভাবে ইসকনকে নিষিদ্ধ করেছে একইভাবে বাংলাদেশের বর্তমান ব্যবস্থা এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এই ইসকনকে দ্রুত নিষিদ্ধ করা উচিত? আপনি কি মনে করেন মাহবুবুর রহমান? আচ্ছা, প্রশ্নটার উত্তরটা ওয়াহিদ ভাইয়ের থেকেই আম, আমি নিজেও জানতে চাই নিষিদ্ধ করার ব্যাপারটা। তবে আমার পার্সোনাল মত হচ্ছে যে একটা কহাবত আছে, কৃষ্ণ করলেই লীলা মাগো, আমি করলেই বিলা। আম আম সিঙ্গাপুর যদি তাদেরকে নিষিদ্ধ করতে পারে, আমি কেন পারবো না? Yes. আমি যদি হুজি বা বিভিন্ন ইসলামিক সংগঠন যারা আম, যাদেরকে সন্ত্রাসবাদের সাথে একত্রিত করা হয়েছে, তাদেরকে যদি নিষিদ্ধ করার জন্য এত সিম্পেথি আর অ্যাপাথি সহকারে কোয়েশ্চেন করা হয়, আমি তো কোনোদিন শুনি নেই। আমি তো শুনি নেই কোনোদিন যে কোনো সুযোগ আছে কিনা। অবশ্যই সুযোগ আছে। এবং কিভাবে নিষিদ্ধ করা যেতে পারে সেটা ওয়াহিদ ভাই হয়তো আরেকটু টেকনিক্যাল অ্যান্সারটা দিতে পারবেন। আরেকটা জিনিস, জমির কেনার ব্যাপারে আমার প্রশ্ন হচ্ছে যে অর্গানাইজেশন যদি একটা বিদেশি অর্গানাইজেশন এবং তারা যদি বিদেশি এজেন্ট হিসেবে রেজিস্টার্ড হয়ে থাকেন বাংলাদেশে, এবং তাদেরকে যদি নিষিদ্ধ করা হয়, সবকিছু সবকিছু ব্যান করে দেওয়া সম্ভব। আমি গতকালকে জেডি ভ্যান্স, যে আমাদের নতুন ভাইস প্রেসিডেন্ট আসবেন, জেডি ভ্যান্স একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছে যে আমেরিকাতে যত চাইনিজ জমি আছে সবকটাকে তারা আবার ফেরত আনার ব্যবস্থা করবে যেভাবে হোক। কোনো আইনের নিয়মে বা বাইব্যাক বা কোনো নিয়ম যদি করে যে কোনো ফরেন কান্ট্রিতে কেউ এর অধিক জমি রাখতে পারবে না, সেরকম একটা লেজিসলেশন বা পলিসি যদি করে আনতে পারে, তাহলে তাদেরকে আটকানো সম্ভব। সেটা অবশ্যই আমাদের দেশের আইন মাফিক হওয়া উচিত, আমি তাই মনে করি। আহ, যার যেটা লিগ্যাল রিপ্রেজেন্টেশন আছে সেটাও এনশোর করা উচিত। তবে ইসকনের মতন একটা উগ্রবাদী দল, যাদের কোনো দেশের প্রতি স্বার্থ নাই, হ্যাঁ, তারা ভিন দেশি মানুষ। আমাদের দেশে আমরা হিন্দুদেরকে এরকম কোনো সময় আইনজীবী খুন করতে দেখিনি। ঠিক আছে, আমরাও দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বহুত পূজার ইয়াতে শুনছি। আমাদের দেশে তো কালী পূজা আজকাল, দুর্গা পূজার সময় সবকিছু 3 দিন 4 দিন ধরে বন্ধ রাখতে হয়, নাহলে পেপার ঘাটে বলে যে আমরা সেকুলার সমাজ না। হ্যাঁ, আর আম, ইন্ডিয়াতে আম, কত বাজে বাজে মসজিদ ভাঙার ঘটনা ঘটতেছে। তো তারা অ্যাকচুয়ালি, এরা ধর্মের নামে মানুষের ভোট ব্যাংকের রাজনীতি করে। মোদি রায়টের জন্য দোষী সাব্যস্ত লোক, তারপরে ক্ষমা পেয়েছেন। তো এর থেকে আর কি এক্সপেক্ট করবেন, মানুষের রক্তের উপরে করে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইসকনের ব্যাপারে। ইসকনকে যতভাবে লিগালি, ক্রিমিনাল, সিভিল, যত কিছু পেনেট্রেশন হচ্ছে, যত কিছু অ্যারোগেন্সি আছে, সবকিছু ঊর্ধ্বে আসিফ নজরুল সাহেবকে তার হ্যাডম দেখাতে হবে। আমি পিনাকি ভট্টাচার্যের মতনই বলবো যে আসিফ নজরুল যেহেতু ক্ষমতার অনেক জিনিস পর্যবেক্ষণ করেন, হ্যান্ডেল করেন, তার এই জিনিসগুলা অবশ্যই মনোযোগে নেওয়া উচিত। ভয় পাওয়ার কিছু নাই। দেশ Agree. আপনাদের সাথে আছে, এত ভয়ের কি আছে? আম, Right. আপনি সেদিকে নিজেই আপনার নিজেকে 4 পয়েন্ট দিয়েছেন বা 5 পয়েন্ট দিয়েছেন দেখলাম, এবং আপনারা বলেছেন যে প্রচেষ্টার অভাব ছিল না, কিন্তু দক্ষতা এবং আম, অভিজ্ঞতার অভাব ছিল। সেটা আমি মেনে নিয়েছি এবং খুব খুশি হয়েছি আপনার সেই কমেন্টসে। কিন্তু যা ভুল হয়েছে, যা ভুল হচ্ছে, সেগুলোকে শুধরানো উচিত। এবং ইসকন যদি আম, একটা সন্ত্রাসবাদী দল হয়, ইটস নট ওয়েন, ইটস নট দ্য কোয়েশ্চেন অফ হাউ, ইটস দ্য কোয়েশ্চেন অফ ওয়েন। থ্যাংক ইউ। আম, শোরবেজ খান,
আপনার কাছে জানতে চাই আপনার অবস্থান এই আপনি কি মনে করেন যে এই এই বর্তমান যে ইসকন তারা যে বাংলাদেশে যে কার্যক্রম পরিচালনা করছে সেখানে আপনার অবস্থানটা কি? ধন্যবাদ ফরদিন। আম, ইসকন, আমাদের অ্যাকচুয়ালি ইসকনের ব্যাপারে অলরেডি আমাদের অ্যাটর্নি ওহিদুল ইসলাম, মাহবুব রহমান এবং জিল্লুর রহমান ভাই অলরেডি সুন্দরভাবে তাদের ব্যাখ্যাটা দিয়েছেন। আহ, ইসকন যদি তাদের বিগত 16 বছর হোক বা যখন থেকে বাংলাদেশে তারা তাদের কার্যক্রম শুরু করছে তখন থেকে যদি তাদের ইতিহাস দেখো, তাহলে তুমি দেখতে পারবা বা যে তারা একটা সন্ত্রাসী সংগঠন। ওই যেটা অহিদুল ভাই অলরেডি ব্যাখ্যা দিচ্ছেন যে তাদের এখানে ধর্মের উদ্দেশ্য মোটেই নেই, ধর্ম পরিচালনা করার উদ্দেশ্য মোটেই নেই। তারা একটা রাজনৈতিক এবং ভারতের একটা অপকর্মকে বাংলাদেশের ভিতরে কায়েম করার জন্য, বাংলাদেশকে কাইন্ড অফ দখল করার জন্য এবং হিন্দুত্ববাদ একটা আম, বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা ইসকন কাজ করতেছে। এবং আমি ওনাদের বক্তব্য যারা আমাদের অতিথিবৃন্দ যা বলছেন তাদের দুই একজনের একটা দুইজনের মন্তব্যের সাথে আমি এটা অ্যাড করি। যেমন ইসকনদের সব যারা সদস্য আছেন তাদের নিষিদ্ধ যদি নাও করে, যারা এই সদস্যগুলি দোষী এবং যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যালিগেশন আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তো নিষিদ্ধ করতে পারে। কারণ তাদেরকে তো, কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের ভিতরে নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এটা দ্রোহিতা। আর এইটার বিরুদ্ধে এই এলিগেশন দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে পারে। যেমন আমাদের ওহিদ ভাই বলেছেন যে আমরা সবাই আহ, সব ধর্মের পক্ষে, আমরা কোনো ধর্মের বিরোধে নয়। বাংলাদেশ সবসময় ধর্ম নিরপেক্ষতায় আহ, ছিল, এখনো আছে। সেই জন্য আমি বলতেছি যে আমার মন্তব্য হলো যে আসলে ইসকন আমাদের দেশে কোনো সুফল বয়ে আনবে না। তারা একটা সন্ত্রাসী সংগঠন। আমার মনে হয় এদেরকে নিষিদ্ধ করাই বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের জন্য সবচেয়ে শ্রেয় হবে। আম, এইটা হলো আমার মন্তব্য। আর আমি আর একটা মন্তব্য আমি এখানে করি, আম, যে ভারতের সাথে তুমি একটা এর আগে তোমার এক প্রশ্নের জবাব অ্যাকচুয়ালি আমাদের জিল্লুর রহমান ভাই ওটার উত্তর দিয়েছেন যে আমাদের ভারতের কাছে কৈফত, ভারতের কাছে কৈফত চাইলেও ভারত কখনো দিবে না। কারণ ভারত বাংলাদেশ কখনোই বন্ধুত্ব রাষ্ট্র ছিল না, সামনেও থাকবে না। তারা শুধু তাদের স্বার্থের জন্য বাংলাদেশের পক্ষে আছেন এবং কিভাবে তাদের স্বার্থ উদ্ধার করতে পারবে বাংলাদেশ থেকে, বাংলাদেশের কে ব্যবহার করে, সেই উদ্দেশ্যে সবসময় তাদের। তো গতকালকে মমতা ব্যানার্জি যেটা তার বক্তব্য বলেছেন, আমার মনে হয় ওইদিকে আমাদের নজর না দেওয়া উচিত। কারণ হইলো আমাদের যে বাংলাদেশের যারা এখন সরকার পরিচালিত করতেছেন অথবা রাজনীতিবিদ যারা আছেন, তাদের এখন ফোকাস করা উচিত কিভাবে একটা সুষ্ঠু এবং একটা ফেয়ার নির্বাচন, গণতন্ত্র যে একটা পরিচর্যা সেটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, ওই উদ্দেশ্যে তাদের কাজ করা উচিত, ওইদিকে সময় দেওয়া উচিত। কারণ ভারতের যে আম, পুরো, এখানে একটা জিনিস আমি অ্যাড করি, ভারত একটা দেশ, তার চারপাশে যে কয়টা দেশ আমরা দেখতে পারি, চায়না বলো, পাকিস্তান বলো, শ্রীলঙ্কা বলো, বাংলাদেশ বলো, নেপাল বলো, আমার মনে হয় তার কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার নাই। তো ভারত একটা দুর্নীতিগ্রস্ত একটা দেশ এবং ফেক নিউজের একটা দেশ। এটা পুরো দুনিয়াতে অলরেডি আহ, উম, সবার এটা অভিজ্ঞতা আছে, পুরো পৃথিবীতে তার অভিজ্ঞতাশীল যে ভারত যে তাদের 50 থেকে 60% মিডিয়া অপপ্রচার চালাচ্ছে আর এখনো বাংলাদেশের বিরুদ্ধেও চালাচ্ছে। আম, তো আমরা আমাদের ওইদিকে ওদের কানে, মানে ওদের গুজবে আমাদের কান না দিয়ে আমাদের বাংলাদেশের যে মুখ্য উদ্দেশ্য গণতন্ত্রকে ফিরিয়ে আনা, তারপর আমাদের অর্থনীতিকে আরো স্ট্রং করা, আমাদের দেশে যারা আনএমপ্লয়েন্ট আনএমপ্লয়মেন্ট যে ইয়ং জেনারেশন আছে তাদেরকে কিভাবে চাকরি তৈরি করা, এই দিকে আমাদের ফোকাস করা উচিত। আম, আর এই আর একটা জিনিস, এই কোশ্চেনটা তুমি আমাকে করো না, তারপর আমি এইটার সাথে আমি অ্যাড করি, সেটা হলো যে
বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কি কৌশল থাকা উচিত? এখন এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হইলে বাংলাদেশে প্রথম দরকারের নেতৃত্ব, লিডারশিপ। তারপর এই লিডারশিপের মাধ্যমেই গণতন্ত্র, দেশপ্রেমিত্ব, ঐক্য, এই চারটা এলিমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা যেটা এলিমেন্ট আছেন আমাদের ওহিদ ভাই বলেছেন, সেটা হলো বিচার ব্যবস্থা। এইগুলি খুব জরুরি দরকার আমাদের দেশে এখন এইগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য। আর এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে যে লিডারশিপটা দরকার, এই মুহূর্তে বাংলাদেশে লিডারশিপ, অনেক রাজনীতিবিদ আমাদের দেশে আছেন, রাজনৈতিক দল আছে, যোগ্য লিডার আছে। তো আমি যেহেতু বিএনপি এবং জাতীয়তাবাদে বিশ্বাস করি, তা আমি মনে করি আমাদের সম্মানিত যে চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশে এই মুহূর্তে দরকার। তার মতো একটা সৎ, যোগ্য নেতৃত্ব বাংলাদেশে দরকার। এখন উনি হয়তো ভালো বলতে পারবেন যে উনি কখন এবং কোন সময় ওনার জন্য সঠিক সময় দেশে গিয়ে বাংলাদেশের হাল ধরবেন। এই প্রশ্ন আমি ওনার কাছেই রাখলাম। সো বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র ফিরিয়ে আনা জরুরি। আর আমাদের আহ, যে একজন এখানের অতিথি ছিলেন, যিনি উনি মাহবুব রহমান, উনি বলেছেন যে এই সরকারকে একটু সময় দেওয়া উচিত। এদেরকে সময় দেওয়া, বর্তমান সরকার সফল আমরা স্বীকার করি, ব্যর্থতাও আছে কিছুটা, কিন্তু এই সময় দিয়ে আহ তাদেরকে যোগ্যতা অর্জন করানোর সময় দিয়ে আমাদের গণতন্ত্রকে আবার আরেকটা বিপদে ফেলানো, একটা ভনারেবিলিটি নেওয়া, এটা উচিত না। কারণ একটা রাষ্ট্র গণতন্ত্র ছাড়া চলতে পারে না, ফুল স্টপ। কারণ আমাদের দেশে, বাংলাদেশে 330টা, যদি আমি ভুল না বলি, ইফ এম নট মিস্টেকেন, 330টা পার্লামেন্ট মেম্বারের একটা দেশ। সেখানে তোমার 19 জন অথবা 26 জন বা 30 জন অ্যাডভাইজার দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা কখনোই সম্ভব না, এবং তারা অনির্বাচিত। তো বাংলাদেশে জরুরি ভিত্তিতে প্রয়োজন একটা নির্বাচিত সরকার আর একটা যোগ্য নেতৃত্ব। আর এইটার লক্ষ্যে এই বর্তমান সরকারের কাজ করা উচিত, এবং এই লক্ষ্যে ওনাদের কি কি আম, পদক্ষেপ নেওয়া উচিত, দরকার, সেই পদক্ষেপগুলি ওনাদের নেওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ সৌরভ এইচ খানকে। আমাদের আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন অ্যাটর্নি ওয়াহিদুল ইসলামের জন্য। আমাদের আরেকজন সম্মানিত গেস্ট জনাব মাহবুবুর রহমান, উনি জানতে চেয়েছেন যে আসলে কৌশলটা কি হওয়া উচিত। আমি যদি একটা বিষয় এই আমাদের আলোচনায় অ্যাড করি, যে রহিমা আফরোজ নামে একটি ব্যাটারি ছিল বাংলাদেশে, যারা বিশ্বমানের ব্যাটারি উৎপাদন করত। তো ওই ব্যাটারিটা এত পপুলার ছিল যে এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে আমরা রপ্তানি করতাম। এবং ভারত আমাদের ব্যবসাকে নষ্ট করার জন্য একটি অবৈধ এবং যেটা বলা যায়, যেটাকে আন্তর্জাতিক বাণিজ্য, যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দ্বারা আমরা বিভিন্ন নীতিমালা মেনে বিশ্ব বাণিজ্য করে থাকি, সেটাকে তোয়াক্কা না করে তারা একটি ডিফারেন্ট টাইপ অফ ট্যারিফ আমাদের রহিমা আফরোজের উপরে দিয়েছিল। এবং সে সময় আমাদের নেতৃত্বে ছিলেন আমাদের সবার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। উনি নামমাত্র এই ধরনের একটি লেজিটেশনের জন্য, যেখানে 1.5 মিলিয়ন হচ্ছে মিনিমাম ফি স্টার্টিং হয়, সেখানে উনি মাত্র $15,000, আমি যদি ভুল না করে থাকি এটা, উনি এই অ্যামাউন্টের মাধ্যমে উনি এটা বিশ্ব আদালতে উনি এটা তুলে ধরেছিলেন। এবং যার ফলে ভারত শুধুমাত্র সে ট্যারিফটা তো উঠাতে বাধ্য হয়ই নাই, এবং আদালতে যাওয়ার সাথে সাথেই তারা নিজে থেকেই কোর্টের বাইরে, যেটা আমাদের আমেরিকাতে সুযোগ রয়েছে, কোনো কিছু কোর্টে উঠলে আমরা এটা কোর্টের বাইরে এটা সেটেলমেন্ট করতে পারি, তো কোর্টের বাইরেই সেটা সেটেল করেছে এবং ভারত সেটার জন্য ক্ষমাও চেয়েছে। তো আমাদের সেই সময় কিন্তু এই বিষয়গুলো আমরা দেখেছি। তো এখন যে আমরা বৈষম্যের শিকারগুলো হচ্ছে, আমি যদি ভুল না করি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বন্ধু রয়েছে আমেরিকাতে, এবং আমাদের আহ, যারা আমরা দেশকে ভালোবাসি বাট আমরা প্রবাসে অবস্থান রয়েছে, যেমন আমাদের ওয়াহিদুল ইসলাম ভাই, উনি নিজেও একজন অ্যাটর্নি। উনি টেক্সাস ডালাসে হচ্ছে আমেরিকার অন্যতম একটি বৃহত্তম স্টেট,
উনি সেখানে একজন দক্ষ অ্যাটর্নি। সো আমরা কি এরকম কোনো কূটনৈতিক সহায়তা, যেটা আমাদের জনাব মাহবুবুর রহমান ভাইও বললেন, যে এরকম কোনো টেকনিক্যাল বিষয় যেটা আমরা গভর্নমেন্টকে হেল্প করতে পারি কিনা, যেটা ইসকনকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কিংবা তাদের যে অপকর্ম সেটাকে রুখে দেওয়ার জন্য আমরা এই ধরনের কোনো কিছু টেকনিক বা কোনো কিছু আমরা করতে পারি কিনা, করলে সেটা কিভাবে করতে পারি? আপনি মনে হয় আমাকে জিজ্ঞেস করছেন, তাই না? আচ্ছা। না, এখানে আসলে কোনো রকেট সায়েন্সের তো আর প্রয়োজন নেই। স্বাভাবিক প্রক্রিয়ায় যে কোনো একটা দল, যে কোনো একটা গোষ্ঠী, তাদের এগেনস্টে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে, দেশের বিরুদ্ধে নাশকতা, দেশদ্রোহিতা এবং দেশের প্রচলিত আইনের আওতায় অপরাধ সংগঠন, তো এই সমস্ত সুনির্দিষ্ট অভিযোগ আমরা তদন্ত করতে পারি। তদন্তে যদি প্রমাণিত হয় যে তারা এই জাতীয় সুনির্দিষ্ট অপরাধ করেছে, যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, যেটা দেশদ্রোহিতার শামিল, এবং যেটা দেশের আপামর জনসাধারণের ভিতরে বিভাজন সৃষ্টি করছে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে, এরকম যদি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ অকাট্যভাবে আমাদের সামনে আসে, তাহলে আইনি প্রক্রিয়ায় আমরা তাদেরকে নিষিদ্ধ করতে পারি। এখানে আবেগে বশবর্তী হয়ে করার কোনো প্রয়োজন নেই, অবৈধভাবেও করারও কোনো প্রয়োজন নেই, বা ক্ষমতার দাপট দেখানোরও প্রয়োজন নেই। দেশের স্বার্থে, দেশের আইনি ফ্রেমওয়ার্কের আওতায় আহ, মানে ইনভেস্টিগেশন করে তথ্যপাত্রের ভিত্তিতে তাদের অপরাধ সমূহের প্রমাণ সাপেক্ষে তাদেরকে নিষিদ্ধ করা যেতে পারে, যদি এই আসলে এই ওয়াহিদুল, আমি প্রক্রিয়ায় যদি যদি একটু তারা প্রমাণিত। একটু একটু যদি অ্যাড করি, আমেরিকার ইসকন কিন্তু আমেরিকান একটি সংগঠন যারা নিউ ইয়র্কের রেজিস্টার। আমরা কি আমাদের আমেরিকা থেকে আমরা যারা রয়েছি, যেমন আমরা কিন্তু আন্দোলনের সময় প্রবাসে বসে থাকিনি। 2 আগস্ট যে 22 জন সিনেটর এবং কংগ্রেসম্যানের যে চিঠিটি ফরেন সেক্রেটারি ইস্যু করেছে, এটা কিন্তু আমাদের বাঙালি প্রচেষ্টার ফলেই, কিন্তু আমাদের প্রবাসী বাঙালি যারা আছে তাদের প্রচেষ্টার ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। যে কারণে 2রা আগস্টের পরে 3রা আগস্ট সেনাবাহিনী প্রধান তাদের জুনিয়র অফিসারদেরকে নিয়ে একটি মিটিং করতে বাধ্য হয়েছে, এবং সেখানে তিনি জানতে পেরেছে জুনিয়র অফিসাররা কীরকম ভাবে আমাদের জনগণকে সহায়তা করে। এবং যার ফলে কিন্তু 3রা আগস্ট সেনাপ্রধান নিজে বক্তব্য দিয়েছে, এবং তারা কিন্তু জনগণের পক্ষে এবং পুলিশের বিপরীতেই তারা অবস্থান নিতে পেরেছে। এটি কিন্তু আমরা বলতে পারি যে এই কর্মকাণ্ড কিন্তু, আমরা যদি বলি 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, আমি কিন্তু ভুল হবে না যদি আমি বলি 2রা আগস্ট আমরা স্বাধীনতা ঘোষণা যুক্তরাষ্ট্র থেকে অ্যান্থনি লিঙ্কন একটি লেটারের মাধ্যমেই দিয়েছিলাম, যেটা কিন্তু বিশ্বতে আলোচিত হয়েছে। তো আমরা কি এরকম কিছু আমরা যুক্তরাষ্ট্র থেকে করতে পারি কিনা, আমরা যারা প্রবাসী রয়েছি, যে আমরা তাদের যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে তারা অলরেডি নিষিদ্ধ, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা বিভিন্ন নৃশংস এবং যে কথাগুলো আপনি বললেন, এই যে অপরাধগুলোর কথাগুলো আপনি বললেন, সেগুলোর প্রমাণ সহকারে আমরা কি কোনো কোনো এইখান থেকে আমরা কোনো প্রতিবাদ, কিংবা আমরা এখান থেকে তাদের আইনি কোনো কিছু করতে পারি কিনা? ডেফিনেটলি। আমরা তো মানে প্রবাসী সম্প্রদায় সারা বিশ্বব্যাপী এবার এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাট্টা হয়ে আমরা আন্দোলন করেছি। আহ, আমরা যে যেখানে ছিলাম আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, এবং আহ, আমি আমি হয়তো গর্ব করে বলছি না, কিন্তু আহ, এই যে 22 জন যুক্তরাষ্ট্রীয় আইন প্রণেতা যে বিবৃতিটা দিয়েছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল এটা ড্রাফট করার। তার আগে আপনারা হয়তো দেখেছেন যে নিউ ইয়র্ক টাইমসে ওপেন লেটার লেখা হয়েছিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে, তাকে সেটা মানে নিউ ইয়র্ক টাইমসে সেটা ছাপা হয়েছিল, ছিল ওপেন লেটার। আমরা 5 জন মিলে লিখেছিলাম, তার ভিতরে আমি একজন, আমি ড্রাফট করেছিলাম, এবং অন্যান্য 5 জন, 4 জন সহ সেখানে নাম এসেছিল। তারপরে আমি যেহেতু ডালাসে আছি, ডালাসে আমরা প্রতিদিনই সমাবেশ করতাম, মিছিল করতাম, তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়া ব্যাপী আমরা আন্দোলন করেছি। তো আমরা ওই সময় আন্দোলন করে
বাংলাদেশের আন্দোলনরত রত জনতাকে যেভাবে সাহস জুগিয়েছি, শক্তি জুগিয়েছি, অনুপ্রেরণা জুগিয়েছি, আমরা বহির্বিশ্বেও জনমত সৃষ্টি করেছি। তো সেই কাজটা তো আমাদের অব্যাহত অবশ্যই রাখতে হবে। দেশের বাইরে আমাদের যার যেখানে যতটুকু করার আছে আমাদের করা উচিত, এবং দেশের ভিতরেও আমরা যতটুকু যে ক্ষেত্রে প্রাসঙ্গিক সহযোগিতাটা দিতে পারি সেটা আমাদের দেওয়া উচিত। সেক্ষেত্রে ইসকন সংক্রান্ত ব্যাপারে তো দেশের প্রেক্ষিতে দেশে একটা ইনভেস্টিগেশন হতে হবে। দেশের বাইরেও যদি তাদের নাশকতা বা তাদের যে আহ, মানে মানে খারাপ যে এজেন্ডা সেগুলোর ব্যাপারে কোনো তথ্য প্রমাণ যদি আমাদের কাছে থাকে, আমরা সেটা বাংলাদেশ সরকারকে দিয়ে সহযোগিতা করতে পারি, এবং বহির্বিশ্বে আমরা জনমত সৃষ্টি করতে পারি ইসকনের ব্যাপারে। বিশেষ করে ইসকন এবং মোসাদ এই জাতীয় সংগঠনগুলো এরা কিন্তু আহ, মানে তথ্য সন্ত্রাসের সবার উপরে। মানে আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে মেরেও যেতে কেঁদেও যেতে। তো এরা হচ্ছে এরকম, এরা সন্ত্রাস করবে এবং আবার প্রচার করে বেড়াবে যে ওরা সন্ত্রাসের শিকার। ইসকনও ঠিক সেইভাবে। তো এই এই যে তথ্য সন্ত্রাসটাকে গড়িয়ে দেওয়া এবং সেখানে সত্যটাকে প্রতিষ্ঠিত করা, এগুলো তো কেউ করবে না আমরা যদি এই দায়িত্বটা না নিই। তাদের রিসোর্স আছে, তাদের মিডিয়া আছে, বড় বড় মিডিয়া আছে, তাদের বড় বড় ধনী স্পন্সর আছে, আমাদের তো কেউ নেই। তো কাজেই সত্যের পক্ষে আমরা এক একজন বড় অ্যাম্বাসেডর হতে হবে, এবং সে কারণেই কিন্তু আমরা এই যে এখানকার স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশের ফ্যাসিবাদীরা এবং ইন্ডিয়ান ফ্যাসিবাদীরা, সাম্রাজ্যবাদীরা বাংলাদেশ সম্পর্কে যত রিপোর্ট দিয়েছে, আমরা শুধু একটা জিনিসই দেখাইছি যে আহ, বাংলাদেশ সরকার দেখাচ্ছে যে এই ছাত্ররা সন্ত্রাস করছে এবং বৈধ সরকারকে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হটাতে চাচ্ছে। আবু সাঈদের এই যে দিবালোকে হত্যা করা হলো, তার তো হাতে কোনো অস্ত্র ছিল না, তার হাতে কিছুই ছিল না, সে হাত দুটো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তাকে হত্যা করা হলো। তারপরেও তোমরা বিশ্ববাসী কিভাবে মনে করো যে এই নিরীহ ছেলেটা সরকারকে সন্ত্রাসের মাধ্যমে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকার তাড়াতে চায়, যে জীবনটা পর্যন্ত দিয়ে দিল গুলির মুখে? তো এটা এটা বিশ্ববাসী বিশ্বাস করেছে যে না, এরা এরা আসলে সন্ত্রাসী হতে পারে না। এবং সরকার হাজারো যে কথা বলেছে, আহ, সরকারের জন্য সেটা বুমেরাং হয়েছে, ব্যাকফায়ার করেছে। এই জন্য মোক্ষম সুযোগগুলো আমাদেরকে নিতে হবে এবং সত্যের পক্ষে অকাট্য দলিল প্রমাণ উপস্থাপন করে বিশ্ববাসীকে সত্যের পক্ষে আনতে হবে। এটা গুরুদায়িত্ব, কিন্তু এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং এটা করেই আমরা আহ, মানে আহ, রক্তচক্ষু উপেক্ষা করে আমরা দেশকে স্বাধীন করেছি। কাজেই আমাদের ভয় পাওয়ার আর কিছু নেই, আমাদের পিছু হটার আর কিছু নেই। আমাদের এখন শুধু সামনে যেতে হবে। যে কঠিন সময়টা আমরা পার করেছি, এর থেকে আর কঠিন সময় কিছুই হতে পারতো না। আমরা সেটা, আমাদের ছাত্র জনতা তা মাঠ ছাড়েনি। তারা মানে প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র নিহত হবে, তবুও তারা রাজপথ ছাড়তে চায়নি, বদ্ধপরিকর ছিল। তো কাজেই এমন একটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। এখন এই স্বাধীনতাকে অর্থ দিতে, এটাকে অর্থবহ করতে, এটাকে সুসংহত করতে আমাদেরকে বাকি কাজ এগিয়ে নিতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাটর্নি ওয়াহিদুল ইসলামকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য, এবং আমি তার সাথে সহমত পোষণ করি। বাংলাদেশে আমাদের যাই থাকুক, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা আমাদের দেশের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা যেভাবে অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা দেখেছি কিভাবে তথ্য প্রযুক্তি মন্ত্রী, সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী কিভাবে রেমিটেন্সের জন্য কান্নাকাটি করেছে, কারণ প্রবাসীরা এক ছিল। আমরা দেখেছি জানা সত্ত্বেও নিশ্চিত জেল, নিশ্চিত কারাবন্দি জানা সত্ত্বেও কিভাবে আমাদের মিডল ইস্টের ভাইয়েরা, প্রবাসীরা, তারা কিভাবে মাঠে নেমে এসেছিল তাদের আবেগকে না রুখতে পেরে এই স্বৈরাচারের সরকারের পতনের জন্য।
আমরা দেখেছি যে কিভাবে আমাদের দেশের জনগণ নিজের মৃত্যুকে উপেক্ষা করে তারা কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল এই স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরানোর জন্য। আমরা পুলিশকে বলতে শুনেছি যে একজনকে মারলে একজনই মরে, বাকিরা ওখানেই দাঁড়িয়ে থাকে। এই জিনিস কিন্তু পৃথিবীতে কখনো ঘটেনি, যা এইবার ঘটেছে, এবং ভবিষ্যতে বাঙালিদের সেই সাহস রয়েছে তারা এটি করবে। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনা। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। জেড টিভি থেকে আমি মুসাভি আলফারদিন। থ্যাংক ইউ সবাইকে।